ভয়ানক রোমাঞ্চকর নিশির আসলে সেদিন কি ঘটেছিল মিলনের সাথে চলুন শুরু করা যাক। তো হঠাৎ করে ফোন আসলো মিলনের যে মিলনের মা অসুস্থ। তো সাথে সাথে সে ঢাকা থেকে রওনা দিল। তো আস্তে আস্তে প্রায় অনেক রাত, এত রাত করে সাধারণত গ্রামগঞ্জে রিক্সা গাড়ি কিছু না পাওয়ায় সময় অনেক কম থাকে। আমি চক বরাবর রাস্তা যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেহেতু গাড়িগুলো ছিল না। তো আমি যেই চকের রাস্তা মাটির রাস্তা হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম, তো অনেকটা দূরে লক্ষ্য করলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে জ্যোৎস্না রাত। তো যখনই আমি ওই চকের রাস্তায় নামলাম, তা আশেপাশে গ্রামগঞ্জে একটু জঙ্গল বেশি ছিল ওই সময়টা। তো হঠাৎ করে কেমন কিছু একটা মনে হলো, মানে হঠাৎ করে আওয়াজ করে দৌড় দিল। তো মানে শরীরে প্রচণ্ড একটা ঝাঁকি খেলাম, মানে স্বাভাবিক রাত করে একা যাচ্ছি। একটু মনে কেমন একটা অজানা ভয় কাজ করতেছিল। তো এরপরে যখন ওই যতই সামনে যাচ্ছিলাম, দূরে একটা কেউ একজন মনে হচ্ছিল, চুলগুলো মানে বোঝা যাচ্ছিল যে বাতাসে চুলগুলো নড়তেছিল। তো মাঝে মাঝে ভয় হচ্ছিল যে এটা কোনো মানুষ না অন্য কিছু হবে। কেমন একটা ভয় কাজ করতেছিল। কিন্তু আবার যখন সামনে যাবো না এখানে দাঁড়াবো এটাই ভাবতেছিলাম। আর সবচেয়ে বড় এত রাত করে তো আর কাউকে পাবো না। তো কোনো যেহেতু মা অসুস্থ বাসায় যেতেই হবে, কোনো কথা চিন্তা না করে আমি ওই সামনে হাঁটা শুরু করলাম। সামনে যখন আসলাম তো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা একটা মেয়ে, এবং শুধু মেয়ে না, মেয়েটার চেহারাও ছিল অমায়িক। তো ফ্যাল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছিল। তো আমি আসলেই ভাবলাম এত রাত করে কথা বলবো, আবার বললাম থাক, কে না কে আমি কথা কেন বলবো। আমি আসলে মেয়েটাকে এড়িয়ে যাচ্ছিলাম। তো বলল, ভাইয়া শুনেন। আমি বললাম, কি হয়েছে বলেন, কি বলবেন? বলল, ভাইয়া আমি তো নন্দীগ্রামে যাব, আমার খালাতো বোনের বিয়ে। আমি তো আসলে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, আমার বাসার সবাই রেগে গেছে। আমাকে কি আপনি নিয়ে নিয়ে যাবেন ওদিকে যদি যান? আমি বললাম, হ্যাঁ আমার গ্রাম তো নন্দীগ্রামেই, কিন্তু আপনার গ্রামও তো নন্দীগ্রামে, তা ভালো হলো, চলেন একসাথে যাওয়া যাক। তো মেয়েটা আসলে এত সুন্দর চেহারা, মানে এর আগে এরকম মেয়ে দেখছি কিনা। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার জীবনে এর আগে কখনো প্রেম, মানে কোনো মেয়েকে প্রেম করছি ভালোবাসি না, কিন্তু মেয়েটার প্রথম দেখায় মনে হলো মন থেকে, মানে মেয়েটাকে ভালোবেসে ফেলাইছি। তো একা একা যেহেতু হেঁটে যেতেই হবে, সাথে মেয়েটাকে নিয়েই যাই। আমরা, হ্যাঁ চলেন। তো আপনি একটু আগে আসতে পারেন না? গ্রামগঞ্জের রাস্তা তো এমনিতেই রাত বেরাতে ভালো না, মেয়ে মানুষ। আর রাত বেরাতে তো বহুত পেতনি থাকে। তো এই কথা বলার সাথে সাথে মেয়েটা হা হা করে অট্ট একটা হাসি দিল। তো হাসিটা শুনে কেমন অদ্ভুত একটা হাসি। মেয়েটার চেহারা কিন্তু অনেক সুন্দর, কিন্তু হাসিটা ছিল একটু ভয়ানক অদ্ভুতের। তো হাসিটা দেওয়া ঠিক পরেই যেটা হলো, আচমকে একটা বাতাস পুরো ওই গাছের মধ্যে একটা ঝামটার মঞ্জুর একটা ঝামটা দিল মনে হচ্ছে, এবং আমার শরীরও লাগলো। তো কেমন একটা গরম ভাবের বাতাস, মানে হ্যাঁ, কিন্তু আশেপাশে আমি খেয়াল করলাম অন্য গাছগুলা কোথাও কোনো বাতাস নাই। তো মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করলো যে আসলে মেয়েটার এখানে আসলাম, কথা বললাম, আর মেয়েটা এরকম হাসলো। এরপরে আসলে কি এটা কোন মেয়ে না মানুষ, না অন্য কিছু, কে জানে। আমি বললাম, কি আসলে আপনার নামটা কি বলেন তো? বললো, আমার নাম নীলা। আমি বললাম, ও আপনি বিয়ে খেতে যাচ্ছেন না? হ্যাঁ আমার খালাতো বোনের বিয়ে, সবাই গেছে, আমার মা গেছে, ভাই গেছে, আমার আসতে লেট হয়ে গেছে। তো আমি অনেকটা কনফার্ম করলাম যে বিয়া যখন খাইতে গেছে তখন তার এটা মানুষই হবে, তার বোধ পেতে না। তো আমি বললাম, ঠিক আছে চলেন তাহলে যাওয়া যাক। তো হাঁটতেছিলাম। তো আমাকে বলে, আপনি কি ভূত-প্রেত বিশ্বাস করেন? আমি বললাম, হ্যাঁ, ভূত-প্রেত বিশ্বাস করব না কেন? ভূত-প্রেত তো আসলে বাস্তবে আছে, ভূত আছে, জিন আছে, পরী আছে। তো এই কথা বলতে আবার হাসতেছিল। হ্যাঁ, কয়, আপনি এগুলো বিশ্বাস করেন? আমি বললাম, আজব তো, বিশ্বাস না করার কি আছে? আমি বললাম, হয়তোবা আপনি ঢাকায় থাকেন, এই কারণে হয়তোবা ভূত-প্রেত বিশ্বাস করেন না। আমাকে বলে, আপনি কি কখনো ভূত-প্রেত দেখছেন? তা আমি আসলে একটু চমকে গেলাম। আমি বললাম, না কখনো দেখি নাই। কিন্তু আমার কথা তো মেয়েটার সাথে কথা বলতেছে, আমার তো ভালোই লাগতেছে। আমি বললাম, না দেখিনি, দেখার অনেক শখ। বলল, সত্যি দেখার অনেক শখ? আমি বললাম, হ্যাঁ। বলতে বলতেই দেখি পিছনে একটা মানে আওয়াজ হচ্ছে, কেমন যেন নুপুরে ঝনঝন করে আওয়াজ করে, মানে কেউ একটা হাঁটতেছে, কোনো মেয়ে হবে এরকম। তো আমি আবার ভাবলাম এত রাত করে কে, পিছন দিকে তাকাই, দেখি কেউ নাই। তো তাকানোর পরে আমি তো পুরা মানে হতবাক হয়ে গেছি। শরীর মানে এক্কেরে একটা কাঁপন দিয়ে উঠলো যে কি হচ্ছে? আমি নিজে স্পষ্ট আওয়াজ পেলাম। আমি বললাম, আপনি কি নীলা কোনো আওয়াজ পাইছেন? যে পিছনে কোনো একটা আওয়াজ পাইছেন নুপুরে হাঁটতেছিল? বলল, আর দূর, কি যে কোন আপনি? আপনার মনে প্রচন্ড ভয়। আপনি বললেন ভূত-প্রেত বিশ্বাস করেন না, আবার ভূত-প্রেত বিশ্বাস করেন।
তো আমাকে বলল, আপনার নামটা কি? আমি বললাম যে আমার নাম তো মিলন, ঢাকা থাকি, আমার মা অসুস্থ, হঠাৎ করে রাতে ফোন দিছে, এর জন্য যাচ্ছি। বললো আচ্ছা আচ্ছা, চলেন তাহলে হাঁটা যাক। কথা বলতে গেতে হাঁটলে ভয়টা একটু কম লাগবে। আমি বললাম, আপনিও ভয় পান? বলা, দূর, আমি এসব ভয় পাই না। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে যেটা হলো, দেখলাম যে একটা মধ্যবয়স্ক মহিলা রাস্তার ঠিক চার মাথা বলে আমরা, চার কোনা যে আমার হাতাল গ্রামগঞ্জে রাস্তা থাকে, যারা গ্রামের রাস্তা যান, চার রাস্তার মোড়, ঠিক ওই জায়গায় মহিলাটা চিৎকার ঘোঙ্গানি করতেছে, মানে চিৎকার নাকি মানে ঘোঙ্গানি ঘোঙ্গানি আওয়াজ আওয়াজ পাইতেছে। তো যতই মানে একটা ঘোঙ্গানি আওয়াজ পাই, যতই কাছে যাচ্ছে ঘোঙ্গানি আওয়াজ ক্রমেই বাড়তেছিল। তো আমি নীলাকে বললাম, আপনি কোনো আওয়াজ পাইতেছেন? কেমন একটা ঘোঙ্গানি আওয়াজ আসছে। নীলা বল, হ্যাঁ আমিও তো শুনতেছি, কিন্তু ওরা হঠাৎ করে এখানে কে এরকম আওয়াজ আছে, বললাম না, কেউ কি কোনো বিপদে পড়লো কিনা। তো আমি যখন আটটু আমরা সামনে গেলাম, যেটা দেখলাম আসলে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। মধ্যবয়স্ক একটি মহিলার দুই পাও দুইটা কুকুর, এবং কুকুরগুলো কিন্তু স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল। মানে কি বলবো, অন্যরকম কুকুর, এই কুকুর মনে হয় আমি আর কখনো দেখিনি। তো আমি আশেপাশে তাকাচ্ছিলাম কি করা যেত। একটা ওই গ্রামগঞ্জে তো লাঠি যে অনেক ছিল, জঙ্গলমঙ্গল ছিল, তো আমি কোনো মতে একটা লাঠি ভেঙে ঠিক হাতে নিলাম যে কুকুরটাকে যাই হোক, লোকটাকে তো বাঁচাতে হবে। তো একবার ভয় হচ্ছিল, আবার ভাবলাম তো নিজের চোখের সামনে তার এই একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলতে, মানে জ্যান্ত মানুষকে এভাবে একটা কুকুর, দুটো কুকুর খেয়ে ফেলতেছে, এটা তার মেনে নেওয়া সম্ভব না। তো নীলা আমাকে বললো, আপনি যান না তো, দাঁড়ান দাঁড়ান, কুকুরগুলো আপনার কোনো ক্ষতি করবো, দাঁড়ান। তো আমি তার কথা না শুনে অনেকটা মানে বীর পুরুষের মধ্যে সাহস দেখাতে গেলাম। তো এরপর যেটা হলো, কুকুরগুলো কিন্তু আর ওই মধ্যবয়সী মহিলার পা দুটা ছেড়ে আমার দিকে মানে আসতেছিল। তো এতক্ষণ তো আমার সাহস যা ছিল, এখন তো মোটামুটি আমি আসলে কি বলবো, হাসিও আছে। আর যেহেতু পিছনে মেয়ে, খুব সাহস দেখাইতে গেছিলাম, তো ভয়ে তো আমার মানে অন্তর শুয়ে যাচ্ছে যে এখন কি হবে। তো আমি না গিয়ে পিছাইতেছিলাম, কিন্তু কুকুরগুলো ঠিক আমার দিকে আসতেছিল। আর ওদের চোখগুলো কিন্তু স্বাভাবিক ছিল না, চোখগুলো ছিল অনেকটা রক্ত লাল, মানে চোখের মধ্যে কেমন রক্ত টকবক টকবক করে আগুনের লাগাল জল জল করতেছিল। তো আমি ভেবেই নিলাম যে হয়তো এটা কোনো স্বাভাবিক কুকুর না, এটা হয়তো ওরকম কিছু হবে। আর আমার মনে হয় আজকে এখান থেকে আর বেঁচে ফেরা হবে কি না, কারণ এর আগেও এই রাস্তায় অনেকেই নির্মম মৃত্যু ঘটেছে। আমার দাদা দাদির কাছ থেকে শুনেছি। আর সে রাস্তায় এই মাঝরাতে আমি কেউ আসবে না। আর যেহেতু মেয়েটা তো আরও অসহায়, ওকে তো আমার রক্ষা করা আমার দায়িত্ব। আর যেহেতু যে কারণ হোক, মেয়েটা আমার ভালো লেগে গেছে। তো আমি কি করলাম, নীলার সামনে এসে দাঁড়ালাম। তো নীলা বলল, আর কি করতেছেন, সরেন সরেন, এদিকে আসেন। আমি বললাম, না, তোমার কোনো ক্ষতি হয় আমি চাই না, আমি বাসা থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবো না। তো কে কার ক্ষতি করে, আসলে আমি তো এদিকে উপর দিয়ে কথা বলছি, কিন্তু ভিতর দিয়ে তো আমার তো মানে জীবন যায় যায় একটা অবস্থা। আহ, কি বলবো, আর খুব তো সাহসী দেখাচ্ছিলাম। কিন্তু কুকুরটা যেই আস্তে আস্তে সামনের দিকে আসতেছিল, মানে এমন একটা সামনে হয়তো আমার থেকে এক হাত দূরে, মানে মনে হচ্ছে যে আমাকে খাবলা দিবেই। তো ওই মুহূর্তে দেখলাম যে নীলা এমন যে একটা লাথি মারলো, মানে যেটা বিশ্বাস করা সম্ভব না, যে মনে হলো কুকুরটা থেকে 8 থেকে 10 হাত দূরে মানে যাই পড়লো। মানে যে কুকুরটার ভয়ে আমি পাইছে রয়েছি, যে আমি নীলাকে রক্ষা করতেছি, যে আমি নীলাকে বাঁচাবো, সেই দিকে উল্টা আমাকে রক্ষা করলো। আমি তো মানে প্রায় হতবাক হয়ে গেলাম যে আসলে কি হচ্ছে এটা। তে আবার ভালোই লাগলাম, বললাম, নীলা তুমি এটা কি করলা, যদি কুকুরটা তোমাকে আমার দিত। বললো, আমি এসব বললাম না, আমি এসব ভূত প্রেত নিয়ে বিশ্বাস করি না। তো আমি তো তখন বুঝাই ফেললাম, কি রে এগুলি তো ভূত প্রেত। তো এই মেয়েটা কিভাবে জানলো? তো আমার মনে তো মানে ভয় এমনিতেই অনেক কাজ করতেছিল। আর মনে মনে মনেই হলো যে আসলে এটা কি আসলে মানুষ? কোন মানুষ তো কুকুরকে এত জোরে লাথিও দিতে পারবে না। লাথি দিলে কুকুরটা 10 হাত দূরে যে পড়ছে, এটা একটা চলো তো, আমার হাতটা ধরে টান দিয়ে নিয়ে গেল। তো হাঁটতে হাঁটতে ওরা কিছুক্ষণ পর দেখলাম ওরা অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ মহিলাটাও দেখলাম নাই, মানে মধ্যবয়স্ক যে মহিলা ছিল সেও নাই, কুকুরটাও নাই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমাকে বললো, নীলা, এত সাহস দেখাতে যাও না, এত সাহস দেখানো ভালো না, আগে নিজের জীবনকে মায়া করো। আমি বললাম, দেখো, একটা সত্য কথা বলে ফেলি, আসলে তোমার প্রথম দেখে তোমার আমার ভালো লাগছে, আমি তোমার পছন্দ করছি, তোমার ভালোবেসে ফেলাইছি, এর জন্য তোমার জন্য আমি মতো পারি, সমস্যা নাই গে। তো আমি অনেকটা মানে প্রেমিক হৃদয় বললাম। তো তো নীলা আবার খুব জোরে হাসতেছিল, ও অনেক হাসতেছিল কথা শুনে।
তো ওর কথা শুনে আমি অনেকটা লাজুক হয়ে গেলাম, আবার বোকা বোকা হলাম যে আসলে ও আমার এই জিনিসটা কথাটা কি হলো। বলো সত্যি আমাকে কি ভালোবেসে ফেলাইছো? আমি বললাম হ্যাঁ আসলে আমি তোমার ভালোবেসে ফেলাইছি। আসলে আমি এর আগে কখনো কোনো মেয়েকে এভাবে কখনো প্রপোজ করিনি বা প্রস্তাব দেইনি। তো বললো ভালো, যাক আমাকে তো দিলা। তো নীলা হাসতেছিল আর বলতেছিল আমাকে প্রেম করবা, প্রেমের জ্বালায় সহ্য করতে পারবা তো? এর আগে কিন্তু অনেকেও আমাকে প্রেমের প্রস্তাব দিছে, যারাই প্রেমের প্রস্তাব দিছে কেউ ফাঁসি দেয় মরছে, আবার কারো কারো লাশ ওই গাছের মগ ডালে ঘাড় মটকানো অবস্থায়, আর কার কারো ঘাড়ি ছিল না, আর কার কারো মাটির মধ্যে অর্ধেক পুঁতেও মারা গেছে। তুমি আমার জন্য কি করতে চাও বলো তো? আমি বললাম আমি তোমার জন্য সবই করতে পারবো, তুমি কি করতে বলো? সবই পারবা বলো, ওই যে সামনে যে চক আছে না, ওই উপরে যে কুড়াই গাছ আছে, কুড়াই গাছ থেকে উঠতে পারবা? আমার তো ভয়ে আসলে কলজা অর্ধেক শেষ, কারণ ওই কুড়াই গাছে এর আগেও একটি মেয়ে ফাঁসিতে মরছে, আর ওখানে সাধারণত কেউ যাইতে সাহস পায় না। আমি বললাম হ্যাঁ পারবো, মানে আমার যে মা এদিকে অসুস্থ, আসলে ওই সেন্সটাও কিন্তু আমার মাথায় মধ্যে কাজ করতেছিল না, আমার কোথাও কিছু কাজ করতেছিল না আমার, মানে আমি কিন্তু আর কিছু বুঝতেছিলাম না হঠাৎ করে এটা কি কারণ হয়েছে, আমি নিজেও আসলে মানে ওই মুহূর্তে কিন্তু কিছুই আমার মনে নাই। তা আমি বললাম হ্যাঁ এটা কোনো বিষয়, এটা কোনো বিষয় না, আমি পারবো, তোমার জন্য সবই করতে পারবো। মানে আমি এই মুহূর্তে মানে ওই মেয়ে ছাড়া এই দুনিয়া আমার আন্দার, যে এমন একটা পরিবেশ ওই সময় সৃষ্টি ছিল, কেন হয়েছে কি কারণ হয়েছে আমি নিজেই আসলে বুঝতেছিলাম না। যদিও মেয়েটা অনেক সুন্দর, কিন্তু এরকম একটা কিছু হবে আমার সাথে আসলে সেটাও চিন্তার বাইরে। তো আমি আসলে বললাম হ্যাঁ এটা কোনো বিষয় না, চলো আমি সেটা পারবো। তো যখনই আমি ওই সেই চকটার মাঝখানে যে একটা ভিটা ছিল, এবং ভিটার ওখানে পুরোটা এলাকায় ছিল গাছ এবং একটা জঙ্গলময় একটা এলাকাটা। তো যেই আমি ওই ভিটাটার ওই গাছটার সামনে যাব, সেই মহিলাটা মধ্যবয়সী। তো আমার তো এখন প্রাণ মানে এমনিতে অর্ধেক শেষ, যে কি হইতাছে আমার সাথে। তো নীলা বললো এই চলো, দাঁড়াইলে কেন, চলো। আমি বললাম ওই মহিলা মহিলা এখানে কেন? মহিলার না পাও কামড়াইলো কুকুরে, আবার মহিলা আসলো কিভাবে? তো মহিলার চোখ মুখ খামচির দাগ, এবং চোখগুলো কি রাগ, মনে হচ্ছে আমাকে মানে পাইলে চাবাই চাবাই খেয়ে ফেলে এমন একটা আওয়াজ। তো মহিলাটা কিন্তু আস্তে আস্তে আমার দিকে আসতেছিল আর বলতেছিল এই তুই এই কুকুরটাকে মারছস না, আজ তোর ঘাড় মোটকে আমি খাবো। তো আমার তো আসলে ভয় আরো বেশি বাইরে গেল, যে আসলে এই কুকুর দুইটাও ছিল ভূত, এই মহিলাটাও হয়তো ভূত, আর আমি যে মেয়েটা আমার সাথে নিলাম ও হয়তো বা মানুষ, ওকে হয়তো বা বোধহয় আমাকে বাঁচানোর জন্য হয়তো বা যে কোনো কান হোক লাত দিছে। তো আমি কি করলাম, আমি নীলাকে কি বলবো, যে ও যেহেতু আসতেছিল মানে মারার জন্যই, আর নখগুলো অনেক বড় বড় ছিল, আর ও কইতেছিল আমি তো রক্ত পান করব, তো রক্ত পান করব, তোর ঘাড় মটকাবো। তোর কথাগুলো ভয়ানক ছিল, আর চেহারাগুলোকে আস্তে আস্তে কি বিমিষ্য ভাষা আস্তে আস্তে আমার দিকে যখন হেঁটে আসতে আসতেছিল। তো আমার কথা হচ্ছে আমার যা হওয়ার হবে, আমি এই মেয়েটা যেতে আগের বার আমাকে বাঁচানোর জন্য রিস্ক নিচ্ছে, আমিও নিব। তো আমি কোনো কথা না, যেহেতু মোটামুটি আমার কাছে আসতেছে, আমি কোনো কথা না, আমি যাই ঝাপটে নীলা যে মেয়েটাকে আমি ঝাপটে ধরে জড়াই ধরলাম, যে আগে আমার যা হওয়ার হবে, বাট আর কিছু হইতে দেখবো না। তো ওই মুহূর্তে কিন্তু আসলে মনে ওরকম কিছু ছিল না, আসলে ওর রক্ষার জন্য আমি এটা করতেছিলাম। তো নীলা বলতেছে কি করতেছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। তো ছাড়া ছেড়ে ও অনেকটা আমাকে টান দিয়ে মানে ফালাই দিল, টান দিয়ে ডাইন সাইডে আমি পড়ে গেলাম। তো আমি হয়তো ভাবলাম যে ওরা হয়তো বা জড়াই ধরছে, এই কারণে হয়তো বা ও আমার উপরে মানে রাগ রাগ দেখায় আমাকে ধাক্কা ফেলাই দেয়। কিন্তু পরবর্তী যেটা দেখলাম যে না, এটা কি হচ্ছে, এটা যেটা বিশ্বাস করার সম্ভব না। ঠিক ওই বয়স্ক মধ্যবয়স্ক যেই মানে ভয়ানক যে ভূত ছিল, মানে চেহারাটা কি ভয়ানক লোমহর্ষক। তো দেখলাম যে তার চুলের মুঠিটা ধুইরে মানে এমন জোরে একটা ঘূর্ণা দিচ্ছে, হ্যাঁ মানে কি বলবো, চরকি লাগাম না ঘুরাইতেছে। আমি তো মানে মানে থুতোপুতি খেয়ে গেলাম যে আসলে হচ্ছেটা কি, যে একটা সুন্দর মেয়া তার এত শক্তি কই থেকে আসলে, যে একটা মেয়েকে ঘূর্ণা দিয়ে প্রায় মনে হয় কত হাত এমন যে মানে ফেঁকে মারলো, সেই একটা আগডালের মাথায় যেয়ে পড়ছে। আমার তো মানে এটা তো আসলে কোন দেশে আছে কি হচ্ছে, আসলে এগুলি কল্পনা করাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আসলে হচ্ছেটা কি, আমিও ভাবতেছি আসলে হচ্ছেটা কি। তো নীলা বললো সবসময় এত সাহস, তোমার এত সাহস দেখাইতে হইব? হ্যাঁ এত সাহস? আমি বললাম তুমি তো বললা যে গাছে যেয়ে উঠতে, তো তোমার জন্য তো আমি আইছি। আর নীলা বললো আমি বলছি দেখে তুমি আসবে আমার লিগে? আমি বললাম দেখো আমি মিথ্যা বলি না, আমি সত্যি তোমার ভালোবাসি। তো মেয়েটা এবার কিন্তু অনেক সুন্দর একটা হাসি দিল, হাসিটা বললো আসলে সত্যি আমিও তোমাকে ভালোবাসি।
তা আমার তো আসলে কি বলবো, আমি তো হাবুডুবু খাচ্ছিলাম যে আসলে বাজার থেকে আসার পরে এরকম একটা মেয়ে হঠাৎ করে দেখা হবে, এবার প্রেম হয়ে যাবে, ভালোবাসবে। কিন্তু হাসিটা আর আমার বেশিক্ষণ থাকলো না। আমি তখনই ভাবলাম যে একটা ভূত ভয়ানক চেহারা তার চুল ধরে কেউ আছাড় দিয়ে মারলো। একটু আগে দুইটা কুকুরকে যে একটা কুকুরকে লাথি দিয়ে যে ফেললো, সে কিভাবে তো কোনো সাধারণ মানুষ হতেই পারে না। তো আমি বললাম, দেখো নীলা, একটা সত্য কথা বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি যেই হও, তুমি মানুষ হও, ভূত হও, পেত হও, জিন হও, পরি হও, তুমি যেই হও, আমি তোমাকে ভালোবাসি বলছি, আমি তোমাকে ভালোবাসবো। আসলে তুমি কে বলো তো আমাকে। নীলা এবার কান্না করতেছিল। আসলে এই কথাটা বলার সাথে সাথে না মনে হয় চোখ দেওয়া মানে সেই বাচ্চা, কি বলবো, একেল পোলাপানের মতো কেমন কান্না করতেছিল, কান্না কান্না কণ্ঠ, কিন্তু ও তো আর পোলাপান না, বয়স্কই। কিন্তু কান্নাটা দেখে আমারও না ঠিক চোখে পানি। কি হচ্ছে, তুমি কান্না করতেছো কেন, কান্না থামাও। আর কান্না থামতেছিল না। আরে কান্না, কি বিপদে পড়লাম রে আল্লাহ। আর কান্না শুনে কি অবস্থা, দুইটা দিই লোক, মানে পুরুষ লোক, বয়স আমার চেয়ে কত বয়স হবে, কত 30-35 বছর, দুইজন এরকম বয়স হবে। আমার দুইটা লোক দিয়ে আসতেছে, বলছে এই কি হয়েছে, তুই কান্না করতেছিস কিনা, এই কি হয়েছে, কে তোরে মারছে। আমি তো অবাক, কিরে এর আবার এরা চিনে কই থেকে, বলেনি নীলা তুই কান্না করছিস কেন, কে তোর কি বলছে, আমাকে বল কে কি বলছে। আমি তো বুঝলাম যে আরে এরা তো এদের ভাই বোনই হবে বা আত্মীয় স্বজন হবে। আর নীলা নবুল আজকের বিয়ের দাওয়াতে এখানে এই রাতে এরা কে। আসলে এরপরে যেটা ঘটলো, তো নীলা বলতেছে যাও তো, আমার কিছু হয় না, তোমরা এদিকে আইসো না। তো আমি তো আরো অবাক, কি মেয়েটা কি বলে। নীলা বললে, আরে কি হয়েছে, চলো তো তুমি। আমি বললাম, তুমি তাহলে কান্না করতেছো ওই নীলা। বলে, কই কান্না করলাম আজ তো, আমি এমনিতেই কান্না করতেছিলাম। আমার মাঝে মাঝে কান্না করতে ইচ্ছে হয়, তাই আমি কান্না করি। আমি তো অবাক, কি রে, মেয়ে লোকে মাঝে মাঝে ইচ্ছা করলে কান্না করে, এরকম মেয়ে তো জীবনে মানে শুনি নাই। নীলা বলে, আমার যখন ইচ্ছা হয় আমি কান্না করি, আমার যখন ইচ্ছা হয় হাসি। আমার এটা ভাল লাগে, কানতেও আমার ভাল লাগে, হাসতেও আমার ভাল লাগে। আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ কার পাল্লায় পড়লাম, যে মানুষ নাকি কান্না করতেও ভাল লাগে, হাসতেও ভাল লাগে। হাসতে মানুষ ভাল লাগে, কিন্তু কান্না করতে ভাল লাগে এরকম মানুষ তো কখনো পাইনি। নীলা বললে, চলো তো হাঁটো, বিয়ে বাড়ি যেতে হবে। আমি বললাম যে দুইটা লোক ডাকলো, বলে তুমি কি আসলে বোকা, রাত বিরাত তুমি বুঝতেছো না, তুমি কি এখনো মানে তুমি এতক্ষণ যারা আসলে আর কি তোমার মানুষ মনে হয়, এরা যে ডাকতেছে তুমি কি ভাবছো এরা আমার ভাই, বোকার লাগাও, চলো তো। আমি বললাম, না দেখো নীলা, তুমি সত্য কথা বলো, আসলে এরা কারা, তুমি আসলে কে। নীলা বললো, আচ্ছা আমার পরিচয় তুমি জানতে চাও, আমার পরিচয় জানলে তো তুমি তার আমার সাথে থাকবেও না। আমি বললাম, দেখো আমি যেটা কথা দিচ্ছি, আমি কথা দিলে আমি কথা রাখি। আমি যদি জীবনে কোনো বিয়েও না করি তবু তোমায় ভালোবাসবো। নীলা বলে, দেখো মানুষ তো আবেগে বেশি পাগল, মানুষগুলো আবেগ অনেক প্রবণ বেশি, এর জন্য মানুষ সবসময় আবেগে ভাসে। তোমরা মানুষ আবেগ প্রবণ বেশি, এখন বলতেছো ভালোবাসো, 2 মিনিট পরে আবার ভুলে যাবে। আমি বললাম, না, অন্য সবার মতো আমি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। নীলা বলে, দেখো তুমি যদি আমাকে ভাবো ভূত, তো আমি ভূত, যদি ভাবো আমাকে পড়ি, তাহলে আমি পড়ি, আর যদি ভাবো কোনো জিন, তাহলে আমি জিন, আর যদি ভাবো কোনো পেতনি, আমি পেতনি। কয়ে অট্ট একটা হাসি দিচ্ছে, আবার হাসতেছিল, হা 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 হা। তো আমি বললাম যে আচ্ছা মেয়ে তো তুমি, তুমি একলা এত কিছু। হ্যাঁ আমি একাই সব কিছু, তুমি আমার বিয়ে করবা। আমি তো পুরো অবাক, কিরিক মেয়া কি কয়, মেয়া নিজেই যাইতেছে বিয়ে খাইতে, আবার আমার বিয়ে করতে বলে, হ্যাঁ। তো আমার কিন্তু, আমি তখন কিন্তু আমার মায়ের কথা আমার মনেই নাই, ভুলে গেছি কি আমি। তো আমি বললাম, তাই নাকি, বিয়ে করবা সত্যি? বলে, হ্যাঁ বিয়ে করবো, চলো তুমি আজকে বিয়ে করবা। আমি, সত্যি বিয়ে করবা? বলে, হ্যাঁ আমি সত্যি তোমার বিয়ে করবো। আমি, তো আমাকে বিয়ে করবো, তুমি আমাকে বিশ্বাস করো কিভাবে যে আমি তোমাকে ভালোবাসবো, বা তোমাকে আমি ত্যাগ করবো না, বা তোমাকে ছেড়ে আমি যাবো না। দেখো এর আগে আমি অনেক ছেলেকে পাইছি যারা শুধু আমার দেহটাকে ভালোবাসছে, আমার ভোগ করতে চাইছে। এর আগে তোমার যে কজন নাম বললাম প্রত্যেকে তাদের ওইভাবে মৃত্যু হয়েছে। একমাত্র তোমাকে দেখলাম যে তুমি তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো। 2-2বার আমার বিপদের সময় তুমি আমার নিজের কথা না ভেবে আমাকে আঁকড়ে ধরে রাখছো। এর জন্য এমন একটা মানুষকে জীবনসঙ্গী পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। তো আমার কি ভাই, নীলার এই কথা শুনে আমি তো আসলে আনন্দে মানে গদগদ হয়ে গেছি গে, যে আসলে শেষ পর্যন্ত কেউ আমার ভালোবাসলো। তবে নীলা বলল, শোনো তোমাকে সত্যি একটা কথা বলি, আমি কিন্তু আসলে কোনো মানুষ না। তো এই কথা শোনার পরে আসলে আনন্দ আর বেশিক্ষণ থাকলো না। মনে হলো যে একবার ভাবলাম হয়তো ভূত, ভূত হলে আত্মা, আবার ভাবলাম হয়তো বা জিন বা পরি।
আমি বললাম যা, যা হওয়ার হবে, যা সুন্দর একটা তো প্রেমিকা তো পাইছি। আমি বললাম ঠিক আছে, তুমি যা হওয়ার হইবা, সমস্যা নাই, আমি তোমার সাথে প্রেমও করবো, তোমাকে বিয়েও করবো। বলো সত্যি? বলে তাহলে কিন্তু এক শর্ত আছে। কি শর্ত? প্রতি অমাবস্যা পূর্ণিমা রাতে কিন্তু তুমি আমার সাথে এই জঙ্গলে জঙ্গলে তোমাকে যেতে হবে, আমি যেখানে যেতে বলবো তুমি সেখানে যাবে আমার সাথে। আমি বললো সমস্যা নাই, তোমার জন্য মরতেই পারি, আর জঙ্গল আর নদ নদী খাল বিল কি যেখানে বলবে সেখানে যেতে। তো ও অনেক হাসতেছিল। নীলা বলে আসলে তুমি আমার একটা এমন একটা পাগল প্রেমিক যে আমার কপাল জুটবে আমি কখনো ভাসিনি। তোমার চাইতে বুঝছো আমাদের সমাজে অনেক পাগল আছে, কিন্তু তোমার মতো এরকম পাগল আমার জীবনে আর দ্বিতীয়টা পাই নাই। এরপর নীলা যে কথাটি বললো সেটা মোটেও কল্পনা করিনি। আমাকে বললো তোমার মা তো অসুস্থ না? আমি বললো হ্যাঁ, আমার মা অসুস্থ, আমি তো ভুলেই গেছি, আমাকে যেতে হবে এখনই। বললো আরে তোমাকে কি একটা মেয়ে ফোন দিয়ে বলছিল? আমি বললো হ্যাঁ, একটা মেয়ে ফোন দিতে আমাকে বললো, তুমি কি তার চিন্তা? আমি বললো না, চিনি নাই তো কখন, আমি তো তাকে ওইভাবে জিজ্ঞাসা করি না আসলে সে কে, বাড়ি কই, কি আসে বিষয়, তোমার পরিচিত? আমি বললাম সেটাও আমার মনে নাই। বললো আরে বোকা, সেই মেয়েটাই আমি ছিলাম। আমি তো পুরাই হতবাক। বললো যে নীলা বললো যে তোমার মা সুস্থ আছে, চলো যাই। আমি বললো কই যাবো? চলো না। আমার বললো তুমি চোখ বন্ধ করো। তো আমি যেই চোখ বন্ধ করলাম, তো এক মুহূর্তে দেখলাম যে একটা কুড়ে বাড়ি, মানে একটা কুড়ে বাড়ি, একটা, আমি আর কিন্তু ওই মাঠে নাই, এলাকা যে রাস্তা, ওই রাস্তা না, একটা কুড়ে বাড়ি ঘর, ওখানে হেঁটে যাচ্ছিলাম। তো একটা মহিলা দেখলাম যে রান্না করতেছে চুলার মধ্যে। তা আমি বললাম এটা কোথায় নিয়ে আসলা নীলা? বললাম চলো তো যাই। তো মহিলাটা নীলার দিকে কিরকম একটা মানে খুব রাগান্বিত কণ্ঠে বললো, এই এখন তোর আসার সময় হইলো, কখন বাসা থেকে গেছো, বাড়ির কাজ কাম কে করবো? আমি বললাম তাহলে কি অবস্থা? আমি বললাম নীলা কে, মানে মহিলাটা কে? বললো আমার মা। তো আমি আবার সালাম দিলাম। তো সালাম দিলাম কিন্তু সে কিন্তু সালামের উত্তর দিল না। তো আমার দিকে আসলে চোখটা বড় বড় করে তাকাইলো। বললো কাকে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, এখানে তোকে আমি নিজেরা রান্না করে খাইতে পারি না, আর এক একদিন এক একজনে নিয়ে হোস, এখানে কারে নিয়ে এসছো? তা আমি তো আসলে একেবারে কথা শুনে মানে আকাশে উঠলাম যে এক এক শুনে এক একটা নিয়ে মানে আমার কি আজকে ওরা বাইরে ফেলাইবো কিনে। আমার মনে তো আর কি ভয়টা আর কি, এখন কিন্তু ভয় পাই নাই, এখন কিন্তু মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করতেছিল যে আসলে ও কি আমার এখানে মারার জন্য আনছে না কি জন্য আনছে। তো এতক্ষণ তো আসলে প্রেম ঠেম যা ছিল অন্তরে, আবেগ প্রবণ সব মানে চলে গেছে গে। এখন তো মানে মনে একটা ভয় যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। তো একটা আরেকটা সুন্দর একটা মেয়ে, ওর মনে হয় ছোট বোন, বলে আপু আপু এটা কে? তো নিনা বলল যে তোমার ভাইয়া, ভাইয়াকে নিয়ে ঘরে নিয়ে যাও। তো আমাকে নিয়ে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গেলাম, বললাম তোমার নাম কি? বললো আমার নাম পরি। আমি বললাম দূর, তোমার নাম পরি? বল হ্যাঁ আসলে আমার নাম পরি। আমি বললাম কি বলবো, অনেক সুন্দর নাম তো। বললো হ্যাঁ আমিও কিন্তু অনেক সুন্দর, সুন্দর না? আমি বললাম হ্যাঁ তুমিও তো অনেক সুন্দর, কিন্তু তোমার বোনের মতো না। তো এই কথা বলছি বাদে ও একটা মানে বেমন একটা বেস্তি দিল। আর কি বলবো, আর মানে এত সুন্দর চেহারা, আমার মনে হয় বিস্কিট এরকম দিল, কি বলবো যে মনে হয় পেতনি দেয় এরকম বিস্কিট দেয় না। আমি বললাম না সেভাবে বলি না, তুমি অনেক সুন্দর, তুমি তোমার মতো সুন্দর, আর তোমার বোন বোনের মতো সুন্দর, মানে আমার কাছে অনেক সুন্দর। বলে তুমি কি আমার বোনকে ভালোবাসো? আমি তো হালাই কোন দেশে এলাম যে সবাই দিয়ে আগে মনে করা যায় যায় না ফলায়। আমি বললাম হ্যাঁ আমি তো আসলে ভালোবাসি। যে দাঁড়াও, তুমি কিন্তু আমার আম্মুকে, আমার মাকে এসব কথা বলো না, তাহলে কিন্তু তোমার ক্ষতি করে ফেলবে। তা আমি বলি কি বলবো? তোমার কিছুই বলতে হবে না, তুমি তোমার মাই কথা বললে তুমি কোনো কথাই বলো না, বেশি কথা বললে কিন্তু তোমারও কিন্তু ক্ষতি হবে। আমার কিন্তু ভয় অনেক কাজ করতেছিল। বলল আর আমার ভাই আছে একটা অনেক রাগী, অনেক পাজি, তুমি কিন্তু কোনো কথাই বলো না, তুমি আপুর সাথে সবসময় থাইকো, তোমাকে একা পেলে কিন্তু মাইরে ফেলাইবো। আমার তো মানে ভয়ে একেবারে লোম। তো এরপরে যেটা হলো, জানলা দিয়ে আমি যখন তাকালাম একটা গাছের উপরে, যেটা দেখলাম শাশুড়ি, সেটা দেখার পর নিজের চোখটারে আর বিশ্বাস করাই হচ্ছে। দেখলাম যে একটা মানুষ হঠাৎ করে তার গলা মানে গলা ঘেঁটি কি করতেছে, নিজের ঘেঁটি নিজে মানে ফিক্কা দিতেছে, আবার হাতে এনে খেলতেছে, নাচতেছে। তো আমি আসলে এইসব দেখার পরে মানে নিজের সেন্সটারে আমার অবস্থা, মানে আমি আসলে কোথায় আইছি। তা আমি বুঝতে পারলাম যে আসলে আমি কোনো একটা ভূত পেতনি জিন ভূত যাই হোক এদের পাল্লায় পড়ছি, যেহেতু নীলা
এখন তুই বলে নাই যে আসলে সে ভূত না সে জিন, কারণ কোনো মানুষ না। তো দেখলাম যে নীলা বাসার রুমের দিকে ঢুকলো, ঢোকার পরে আমার তো শরীরে মানে ঘামতে ঘামতে শেষ। নীলা বলল, আরে ভয় পাচ্ছ কেন, ওটা তো আমার মেজো ভাই, মেজি ভাই ওটা ওই গাছতলা। তা আমি বললাম তোমরা ভূতের ফ্যামিলি? ও আবার অট্ট হা 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 অট্ট হাসি দিল। আমি বললাম, আর তোমাকে কি আমি প্রথম বলি নাই যে আমরা কোনো মানুষ না? আমি বললাম, হ্যাঁ বুঝতে পারছি, তো তুমি যদি আমাকে মারতে চাও ঠিক আছে মাইরা ফেলাও, কিন্তু এইভাবে তুমি মারো, কিন্তু অন্য কেউ আমার মারো না। তো নীলা আমার চোখের দিকে রাগে মানে মনে হয় ওর চোখ মানে আগুন জ্বলতেছিল এরকম অবস্থা। আমি বললাম, কি কি হলো, তুমি এইভাবে তাকাই রইছো কেন? বলে, নীলা বলে, তুমি কি বললা আবার বলো তো? আমি বললাম, কি বললাম? আবার বলো। আমি বলছি না বলো। আমি বলছি কি, আমি বললাম কি, আমি বললাম তুমি যদি আমাকে মারতে চাও নিজ হাতে আমাকে মারো, আর তুমি অন্য কেউ মারো না। তো এই কথা করার সাথে সাথে আমার দিকে আমার ঘাটটা মানে একটা ঘাট এমন ভাবে ধরছে, মানে ঘাট কি বলবো, আর ঘাড় মনে হয় ভেঙেই যাচ্ছে এরকম অবস্থা। তো নিয়ে আবার কি করলো, মানে এক ঝাটকা দিয়ে মনে করে বিশ্বাস করেন এই আমার তাল গাছে এক মাথায়, এটাও কি বিশ্বাস করা সম্ভব? মানে আমি যে কই আছি, তো আমার তো মানে আহ আত্মা অর্ধেক গেছে গা, মানে তো শেষ। আমি তো ভেবে নিছি যে এই তাল গাছ থেকে হয়তো আমার গেটিটা ধরছে মোটকে হালাইব, নয় আমার ফলাই দিব। আমাকে বলে, এখনো কি তুই আমার ভালোবাসিস? হ্যাঁ, এখনো কি তুই আমায় ভালোবাসিস? আমাকে ভালোবাসার অনেক শখ, হ্যাঁ? এর আগে কত মেয়ে ছেলে আমাকে ভালোবাসতে গেছে, প্রত্যেকটার ঘর মটকে আমি রক্ত পান করছি। তুই আমাকে ভালোবাসিস না? এখনো বল আমাকে ভালোবাসিস? হ্যাঁ? আমি তো দেখলাম যে আমার মনে হয় শেষ, জীবন বাতি শেষ, আর বাড়ি যাওয়া হবে না এখান থেকে। আমার প্রেমের কাহিনীও শেষ, জীবনের কাহিনী শেষ। আসলে আমার মুখ দিয়ে ওই মুহূর্তে কথা আসতেছিল না। আমি এতটা ভয় এর আগে কখনো আমি পাইনি। আমি অনেক ভয় পাইছি, কিন্তু ওই সময় একটা কথাই বলছি, আর আমি ছোট থেকে একটা কথা, যে আমি কারোর কথা দিলে কথা রাখি। আমি বললাম, দেখো আমি একবার বলছি আমি তোমাকে ভালোবাসি, এবং তোমাকে ভালোবাসি তো তুমি আমাকে মারো, একে তুমি আমার বাঁচাও, তোমার যেটা খুশি তুমি করতে পারো, তুমি আমাকে মারতে চাও তুমি মারতে পারো, তোমার যা খুশি করতে পারো। এই কথা বলার সাথে সাথেই ওরে কান্না, কান্নার জুটে মানে আশেপাশে মনে হয় যে মানে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে বৃষ্টির পানি যেমন পড়ে, আর কান্না মানে ওই তাল গাছের উপর দিকে পানি টপ 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 করে পড়তেছিল। আমি বললাম, আরে কি করতেছো নীলা, তুমি এত কান্না করতেছিল, এত কান্না করো কেন? আরে এরপরে যেটা হলো, আমার এই এক টান দেয়া কি করবো, একেবারে নিচে নামাই নিয়েছে ঠিক আছে। তখন কান্না করতেছে। আমি বললাম, আর থামো না, কান্না থামো না, চোখের মানে কি বলে প্রেমিক তো সাথে হলে প্রেমিক, ভয় পাইতাছি, কষ্ট লাগতাছে, মানে এমন একটা প্যারার মধ্যে পড়ছি, এমন প্রেম জীবনে মানে কেউ করে না জানি। তো প্রেমিক হৃদয় তো শতগুলো ভয়, মানে ভয়কে তো জয় করে ফেলাইছি। আমার তো আরে যে কোনো ভাবে লাগবো, এই মেয়ের আমি পছন্দ করছি, এই মেয়ের আমি বিয়ে করবো, এটা ভূত হোক আর পেতনি হোক, আমার কথা এটাই। তো আমার তো আর তখন ভয় নাই, কে ভয় মাসে জীবনও যাওয়া শেষ, যাওয়াই বেরোইব। আমি তো আবেগ, প্রেম ভালোবাসা নিয়ে ওই নীলার চোখের মানে পানিগুলো এই হাত দিয়ে করে দিতেছিলাম, মুছে দিচ্ছিলাম। তো মিসকে হাসতেছিল, আর আমি কিন্তু আর দেরি করি নাই ঠিক আছে। আমি আর মানে বুকে জড়াই নিচ্ছি, ঝাপটার বুকে জড়াই নিচ্ছি। ও বলে, আরে কি করতেছো, ছাড়ো তো ছাড়ো তো। আসে মানুষগুলো এরকমই দুষ্ট হয়, হ্যাঁ মানুষ তোমরা এরকমই না, খালি সুযোগ খুঁজে। আমি বললাম, আরে আজব তো, এখানে সুযোগের কি আছে, তুমি তো নিজেই করছো যে তুমি মানুষ না, তুমি ভূত পেতনি, তুমি অন্য কিছু। তা আমি তারপর তো তোমার ভালোবাসতে, তুমি আমার মায়েরা ফেলাইতে চাইছো, আমি তারপরে তো তোমার ভালোবাসছি, আমি কি একবার বলছি যে আমি তোমাকে ভালোবাসি না? তো নীলা বললো, হ্যাঁ তুমি এই কথা ঠিকই বলছো। তো এই কথা বলে ও আমাকে দেখলাম ও অনেকটা জড়াই ধরে রাখছে, আর মুখে অনেক হাসি ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম কেমন একটা কান্না করতেছিল, মনে হয় বুক চিপড়ে, মানে এত আর দুঃখ মানে কষ্ট, মানে কিভাবে যে কান্না করতেছে। আমি বললাম, আবার কি হলো, তুমি আবার কান্না করতেছো কেন, তোমার কি হলো, তুমি আবার কান্না করতেছো কেন? আসলে ওর কান্না দেখে কিন্তু আমারও কান্না ধরে গেছে, মানে আমার চোখের মধ্যে পানি আয় পড়ছে। কি বলবার, যে আসল কথা, কেউ কখন যদি কাউকে মন থেকে আসলে ভালোবাসে বা নেয়, সে যেই হোক, তার প্রতি কিন্তু একটা টান থাকে। তো আমার চোখে না পানি আয় পড়ছে। আমি, কি হয়েছে, তুমি কি হয়েছে আমার বলো, তুমি কান্না করতেছো কেন? পরে বলে যে, শোনো, আসলে আমারও অনেক কষ্টের ঘটনা আছে জানো। আমি, কি কষ্ট বলো? তো আমাকে মানে আমার হাতটা ধরলো, বলে, শুনবা তুমি, তুমি আমারে সাহায্য করবা, আমার পাশে থাকবা, আমার একটা কাজ করে দিবা?
আমি বললাম, "আরে বোকা, তোমার জন্য মরতে পারি। তোমার জন্য কি করতে পারবো না? তুমি কও কি করতে হবে আমাকে বলো।" তখন ও যে ঘটনাটা বলল আসলে সেটাও মানি শোনার পর আমি নিজে হতবাক হইছি। আসলেই আমরা মানুষ যে শুধু আমাদের মধ্যেই দুঃখ কষ্ট সীমাবদ্ধ থাকে না, যারা অন্য জাতি তাদেরও যে দুঃখ কষ্ট সেম থাকে। আমাদের মধ্যে যেমন ভালো থাকে ওদের মধ্যেও সেম খারাপ থাকে, মন্দ থাকে। তো ও যে ঘটনাটা বলল, দেখো, নীলা আমাকে বলতেছিল যে অ ওর নাকি ৭ ভাই আর ৩ বোন ছিল। আর ওর বাবা নাকি অনেক ধার্মিক ছিল। তো নীলা বলতেছে, দেখো, আমার বাবা অনেক ধার্মিক ছিল। আমার বাবা অনেক বুজুর্গ এক ব্যক্তি ছিল। তার সাথে আমার বাবার খুবই ভালো সখ্যতা ছিল। তার সাথে বাবা অনেকদিন ছিল। একজন আলেম মানুষ সে। ৫ ওয়াক্ত নামাজ পড়তো। আমরা তারই সন্তান। আমার বাবা অনেক ধার্মিক ছিল। আমার ভাইগুলো একটু অন্যরকম হইছে। কিন্তু বিশ্বাস করো আমিও কিন্তু আমার বাবার মতোই আমি অনেক ধার্মিক। আমি 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 কিন্তু নামাজও পড়ি। আমি বললাম, "সত্যি? তুমি নামাজ পড়ো?" আমার তো মনে তো খুশিতে আনন্দের শেষ নাই। কিরে হইতাছে কি? বলল, "হ্যাঁ, আসলে আমিও কিন্তু নামাজ পড়ি। আর তুমি কিন্তু এখনো জানো না আসলে আমি কে?" আমি বললাম, "না, সেটা তো সত্যি। আসলে আমি জানি না তুমি আসলে কে। কিন্তু এখন তো মনে হইতেছে তুমি আর যাই হোক ভূত না।" তো এই কথা বলার পরে নীলা সেই একটা হাসি দিছে, ঠিক আছে? হাসিটা অনেক সুন্দর ছিল, জোশ ছিল। যাই হোক, নীলা বলতেছিল, "দেখো, আসলে আমি একটা পড়ি।" তো এই কথা শোনার পর তো আমি এক্কেরে খুশিতে আসমানে উঠে গেছি গিয়া। যে কয় কি, একটা লাস্ট পর্যন্ত একটা পরীর প্রেম পড়লাম। আরে পরী দেখায় তো ছোটকাল থেকে কত স্বপ্ন ছিল। আজকে সেই পরী আমার কাছে। আমার তো মনে হলো যে আল্লাহ আমার সব একসাথে পাওয়া দিছে। তো বলল, "দেখো, আমার একটা কাজ করে দিতে হবে।" আমি বললাম, "নীলা, কি কাজ বলো? তোমার জন্য আমি সব করতে পারি।" তো নীলা বলল, "দেখো, আমার আব্বা অনেক ধার্মিক ছিল। আমার বড় বোনটাও ভালো ছিল। সেও ওই আব্বার মতোই ধার্মিক ছিল। কিন্তু আমাদের সর্দারের এক ছেলে ছিল খুবই বাজে, খুবই খারাপ, জঘন্য এবং তার অনেক শক্তি ছিল এবং অনেক পাওয়ারফুল ছিল। সে প্রচুর বিরক্ত করতো। তো বাবা থাকতেও দেখছে, বাবা লাস্টে ওই আমার যে আ বাবার সাথে যে আলেম মানুষটার পরিচয় ছিল, সে বুজুর্গ লোক, সে যেকোনোভাবে ওকে আটকায় রাখছিল ওই খারাপটারে। তো ওই বুজুর্গ আলেম মরার পরই ওই ওর আরেক ভাই আছে, ওই সর্দার জিনের, ওরা হলো সব মিলে ২১ জন, ওদের ভাই-বোন মিলে ১৪ ভাই ওরা। তো ওই একটা ছিল অনেক খারাপ, ওই এক তান্ত্রিকরে দেয়া পরে লাস্টে ওই ওরে ছাড়াই লইছে। ছাড়াই লওয়ার পরে ও কি করছে, ও তো অনেক খারাপ আর অনেক শক্তিশালী ছিল। আর আমাদের এই বাবার আলেম বন্ধু সেও তো মারা গেছে। এরপর ওই সেই বদ যে জিনটা ছিল সর্দারের পোলা, ও এসে আমার বাবাকে মাইরা ফেলায়। এবং মাইরা ফেলানোর পরে এবং আমার ৪ ভাইকেও বন্দি করে ফেলাইছে। আর শুধু আমার ৩ ভাই আর আমরা ২ বোন, আমার মা আছে। আর আমার বড় বোনকে জোর করে ও উঠাইনে বিয়ে করছে। না হলে বলছে আমাদের সবাইকে মেরে ফেলাবে। এর জন্য আমার বোনকে জোর করে বিয়ে করছে। তুমি প্লিজ আমার বোনটাকে বাঁচায় দাও। তো ওর কথা শুনে তো আমার মনে এত কষ্ট লাগছে যে আসলে মানুষের মধ্যে শুনছি খারাপ হয়, মানুষের মধ্যে শুনছি মানুষ এক মানুষের একটা জোর করে, কিন্তু জিনদের মধ্যে যে এরকম হয় এটা এর আগে কখনো আমি মানে ভাবতেও পারি নাই। তো আমি বললাম, "দেখো, আমি তো সাধারণ একজন মানুষ। আমি কি করে তোমার এই বোনকে এনে দিব? আমার কি সেই ক্ষমতা শক্তি নাই?" তো নীলা বলল, "দেখো, আমি জানি তুমি সাধারণ একজন মানুষ। কিন্তু এটা জানি তুমি সত্য কথা বলো। আর তুমি কাউকে কথা দিলে কথা রাখো। এ কারণে আমি প্রায় আজ ২ বছর যাবৎ আমি তোমার আশেপাশেই ছিলাম, তোমার বিষয়ে জানতেছিলাম, তোমার খোঁজ নিছি এবং আমি এখন দেখলাম যে না, তুমি প্রকৃতির একজন ভালো মনের মানুষ। এর জন্য আমি তোমাকে লাস্ট পর্যন্ত আমি বাছাই করে নিয়েছি। আর সত্যি এটাই যে আমিও তোমাকে পছন্দ করি। তোমাকে পছন্দ করি বিধায় তোমার পিছে ২ বছর আমি যাবৎ খোঁজখবর, তুমি কোথাও যাও, কি করো সবই আমি জানি, সবই খোঁজখবর রাখি।" তো আমি তো আসলে অবাক যে একটা মেয়ে আমার পিছে ২ বছর ধরে ঘুরতেছে। আমার সবাই জানতেছে। আমি নিজেই জানি না। তো যাই হোক, আমি বললাম, ঠিক আছে, বলো আমি কি করতে পারি? আমি কিভাবে পারবো? আমার তো অত শক্তি নাই।" তো নীলা বলে, "দেখো, আমাদের যে বুজুর্গ ব্যক্তি ছিল তার কাছে একটা লাঠি ছিল আর একটা আংটি ছিল। এমন একটা আংটি যে আংটি পরলে কোনো জিন কেউ তোমার কখনো কোনো ক্ষতি করতে পারবে না। আর যে লাঠিটা ওটাও অনেক শক্তিশালী এবং ওটা মন্ত্রবিদ্যায় ভরপুর, অর্থাৎ তুমি এই লাঠির মাধ্যমে যেকোনো আংটির মাধ্যমে যেকোনো কিছু করতে পারবা।
তো আমি তো বললাম হ্যাঁ তাহলে তো সমস্যা নাই, করা যায়, কিন্তু বললো সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা? সমস্যা আছে কারণ এক তান্ত্রিক আছে যে তান্ত্রিক রক্ষা করতেছে এত শক্তি প্রথম ওই তান্ত্রিকের শক্তি তোমার নষ্ট করতে হবে। আমি বললাম তান্ত্রিক তো মানুষ না, আমার সমস্যা নাই, মানুষ হলে তো আমার তো আর সমস্যা না, আমি নিজেও মানুষ। তো বললো হ্যাঁ এর জন্যই, কারণ আমরা ওই তান্ত্রিকের সাথে কিছুতেই পারতেছি না। ওই তান্ত্রিক এর কাছে এমন একটা লাঠি আছে জাদুর, যে তুমি যদি ওটা ভেঙে ফেলতে পারো তাহলে ওর সকল শক্তি শেষ। আর যে যতক্ষণ ওই লাঠির শক্তি ওর কাছে আছে ওটা ঠিক অনেকটা সাপের আকৃতির মতো, ওটা না ভাঙতে পারো ততক্ষণ ধরে ওর শক্তি যাবে না। আর ওর একটা পড়া পানি আছে একটা ঘটির মধ্যে, তোমার ওই পানিটাও নষ্ট করতে হবে। যদি সেটা নষ্ট করতে পারো তবে ওই তান্ত্রিকের ক্ষমতা শেষ করা সম্ভব, না হয় তান্ত্রিকের সাথে পারা যাবে না। আমি বললাম ঠিক আছে, কিভাবে কি করতে হবে বলো, আমি তোমার সাথে আছি, আমি তোমাদের জন্য যা করতে হয় আমি করব। তো আমাকে এক পলক দেরি না বললো আমার হাতটা ধরো, হাতটা ধরো বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে দেখি একটা মানে এলাকায় চলে আসছি, একটা বাড়ি, বাড়ি একটা মানে গ্রামগঞ্জে একটা বাড়ির মধ্যে অনেক গাছপালা। আমাকে বললো এটাই এই তান্ত্রিকের বাড়ি। প্রথম তোমার এই তান্ত্রিক কিন্তু এখন নাই, তুমি এই সুযোগে তান্ত্রিকের ঘটিটা তান্ত্রিকের ঘটিটা ভেঙে ফেলবা। তান্ত্রিক আছে সাধনার মধ্যে, ও আজকে যেহেতু পূর্ণিমার রাত সারা রাত ও সাধনা করবে। তো আমি ওই ঘরে গেলাম, ঘরে যে যে পানির যে ঘটিটা ছিল ওটা ভেঙে ফেললাম। তো ভেঙে ফেলার পরে তো যেটা হলো, আমি তান্ত্রিক তো আর এখানে নাই, তো আমার বললো তুমি চোখ বন্ধ করো। আমি বললাম না আমি এবার চোখ বন্ধ করতে পারবো না। আমি বললাম তোমরা পরীরা নাকি ওরাই নিতে পারো, তো আমাকে ওরাই নাও না কেন, আমি চোখ বন্ধ করবো না। তা কি করবো, চোখ বন্ধ করবো মানে নীলা বলতেছিল। আমি বললাম না আমাকে জড়াই ধরো, জড়াই করে নিলাম না, আমি যাবো না। তো আমি অনেক মানে বায়না করতেছিলাম, ও কয় দুধ, আমার হাত ধরে এক টান দেয়, মানে এমন একটা ঝাটকা টান দিল, ঠিক আছে। ওই ঝাটকার চোটে আমি দেখেছি সেই মানে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি, জঙ্গলের মধ্যে চলে এসেছি, নিরিবিলি জঙ্গল। তা আমাকে নীলা বললো চুপ, এখন কোনো কথা বলবা না, চুপচাপ তুমি যাইবা যে ওই তান্ত্রিক দেখবা যে ধ্যানমগ্ন আছে, হ্যাঁ কোনো মতো তুমি ওর লাঠিটা আস্তে আস্তে নিবা। ওর কিন্তু ধ্যান ভাঙলে কিন্তু তুমি সহজে ওর সাথে পারবা না, ও কিন্তু অনেক শক্তিশালী। আমি বললাম লাঠিটা কই? বললো লাঠিটার পিছনে আছে, ও ধ্যানমগ্ন আছে যেহেতু ওই লাঠি ও কখনো ও এমনভাবে এই জায়গাটা বন্ধ না করে রাখছে যাতে এখানে কোনো জিন পরি না ঢুকতে পারে। আমি কিন্তু ওই বৃত্তের মধ্যে ঢুকতে পারবো না, তাই তুমি ঢুকে যা করো করবা। আর তুমি যেহেতু মানুষ তুমি ঢুকতে পারবা, সমস্যা নাই। তো আমি ঠিক আস্তে আস্তে অনেক মানে অনেকটা ভয় লাগতেছিল যে এমন একটা তান্ত্রিক, চুলগুলো কিরকম মানে অদ্ভুত, জটার লাগাল কেমন ছিল। তো ভয় লাগতেছে, এবং টান দিকে সামনে কিন্তু একটা ছুরি বড় রান্দার মতো ছিল। তো ভয় হচ্ছিল যদি জাগ না পায় আমার কিছু একটা করে। তো আমি কোনো মতে যে ওই পিছনে আস্তে আস্তে যে লাঠিটা কোনো মতে ধরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে যখন লাঠিটা ধরছে আর তান্ত্রিক বলে, এই তুই এটা কি করলি, তুই কে, তুই আমার লাঠি কেন ধরলি, আজ তোকে আমি মেরে ফেলবো, লাঠি দেই আমার। আমি বললাম না লাঠি দিব না, লাঠি না দিলে কি করবি তুই? বলো তোকে ভস্য করে ফেলার তুই আমার ক্ষমতা শক্তি সম্পর্কে জানিস? তো আমি আসলে বুঝতে পারছি ওর তান্ত্রিক সাধারণত যন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র আমার হাতে যে কোনো ক্ষতি করতে পারে। আমি আসলে কোনো দেরি না করে লাঠিটা এক ঝাটকা দেয় মাটির মধ্যে, জোরে একটা বাড়ি দিচ্ছি, বাড়ি দেওয়ার কারণে লাঠিটা ভেঙে চূর্ণ। আর তান্ত্রিক তো অনেক চিল্লাচিল্লি করতেছে, তুই আমার এই কাজটা করলি বলে, তুই আমার এত বড় ক্ষতি করলি, আমি তোর মাইরা ফেলাম। আমি বললাম দেখ তুই আমার কিছুই করা পারবি না, আর আমি কোনো জিন বা ভূত না, আমি নিজেও একজন মানুষ। তাই তুই যদি ভালো চাস তুই তোর মতো যা, না হয় তোর কিন্তু এখন তাজা মেরে ফেলাম আমি নেড়ে। তো এই কথা বলতে দেরি ঠিক দেখলাম যে একটা বড় একটা গাছের ডাল ঠিক তান্ত্রিকের উপরে মানে উপরে এসে পড়লো, মানে আর ঘাড়ের উপরে পড়ে, মানে তান্ত্রিক মানে রক্তাক্ত হয়ে গেছে পড়ে, মাথার মধ্যে পড়লো। তো আমি তো আসলে মানে ভাবতে পারছি না কি হচ্ছে। পরে যেটা বুঝলাম যে এটা আসলে আমার ওই নীলারই কাজ। দেখলাম যে নীলার চোখে মুখে অনেক রাগ, মনে হয় যে ওর চোখগুলো আগুনের গলায় ঝলঝল করতেছিল, এতটা ওর রাগ ছিল। তো আমি ভাবলাম যে ও হয়তো তান্ত্রিককে মেরে ফেলতে পারে, ওর যেই পরিমাণ রাগ জিদ। আমি বললাম দেখো যা হওয়ার হয়েছে, ও যতটুকু অপরাধ করছে অতটুকু শাস্তি পেয়েছে, তুমি এখন চলো। আমি অনেকটা ওর হাত ধরে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে গেছে, দাঁড়ার পর আমাকে হাতটা ধরে দাঁড় করালো। দাঁড় করার পরে ও আমার কোনো কথা না বলে ঠিক আমাকে কি বললো, হ্যাক করে মানে
যেটা হয় মানুষের মধ্যে, যেটা হয় একটা মানুষকে ভালোবাসলে মন থেকে আবেগপ্রবণ দেখলে মানুষ নিজে ভুলে যায় যে আসলে সে কে। তো আমাকে অনেকটা জড়ায় ধরলো। তো এটা কিন্তু এমন একটা স্পর্শ আসলে আ না, অন্যরকম একটা স্পর্শ, এটা বলে মানে শেষ করা যাবে না। বাতাসের মধ্যে আলতো মনে হলো যে সারা শরীর কিরকম একটা অন্যরকম স্পর্শ। এখানে না কোনো অন্য কিছু আছে, না এখানে একটা পবিত্রতা, একটা সম্পর্ক ছিল। তো সে সময় আসলে ওর চোখ দিয়ে ও কান্না করতেছিল, চোখে পানি পড়তেছিল। তো আবেগপ্রবণ একটা পরিবেশ ছিল। তো আমার আসলে কি বলবো, আমিও কিছু সময়ের জন্য বলার ভাষা মানে বলার কোনো ভাষাই ছিল না আমার, যে ওকে সান্ত্বনা দেব সেটাও নাই, কি বলবো সেটাও নাই। আসলে আমি নিজেই আবেগপ্রবণ হয়ে গেছিলাম। তো এক মুহূর্ত পরেও আবার আমাকে হাতটা ধরে আবার বলল, "দেখো এই আংটিটা রাখো। এই আংটিটা আমার বাবার। বাবা এই আংটিটা রাখতো। এই আংটিটা আজ থেকে তোমাকে দিলাম। এই আংটি থাকা অবস্থায় তোমার হাতে কোনো জিন, ভূত, পেত্নী কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" আর একটা কাগজ দিল, বলে এই কাগজের মধ্যে কয়েকটা দোয়া ছিল, বলে এই দোয়াগুলো তুমি পড়ো। এটা আমার বাবার যে বন্ধু ছিল আলেম মানুষ, তার কাছে বুজুর্গ ব্যক্তি, তার কাছ থেকে আমার বাবাকে দিছে। তো এটা এমন একটা মানে দোয়া, যে দোয়া পড়লে বাদে যেকোনো জিন, ভূত তুমি ইচ্ছা করলে আগুনের মতো পোড়ায় দেয়, ভস্ম করে দিতে পারবা এবং আটকায় ফেলাইতে পারবা। তো আমি দেখলাম যে আসলে ওই কাগজটার মধ্যে ৩ থেকে ৪ টা দোয়া ছিল, ২ পাতার মধ্যে লেখা। তো আমি নিলাম এবং আমাকে আরো নীলা আর কিছু কথা শিখাইলো যে আমরা এখন যাবো আমার বড় বোনকে উদ্ধার করার জন্য, যে জিনটা জোর করে বিয়ে করে আটকায় রাখছে। তোর কাছ থেকে উদ্ধার করবে এবং আমরা কিন্তু প্রতিশোধ নিব। তোমার এই কাজে আমার পূর্ণ সহায়তা করব। আমি বললাম, "দেখো আমি তো একজন সাধারণ মানুষ, আমি কি পারবো ওদের সাথে?" বলে, "দেখো তোমার যেই যা কিছু আমি দিছি, এই যে শক্তি তুমি এটা কল্পনাও করতে পারবে না।" এরপরেও আমার একটা লাঠির একটা দণ্ডধর একটা লাঠির মতন এবং আরেকটা লাঠি একটা ওটা অন্যরকম ছিল। তো বলল, "এটা যদি তোমার হাতে যখন থাকবে, পৃথিবীর কোনো জিন, পরী যত বড়ই তান্ত্রিক থাক, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" তো আমার মনে আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। আর সাধারণত যেহেতু আমি নীলাকে ভালোবেসেই ফেলেছি, তো ওর জন্য তো আমি সবই করতে পারি। আমি বললাম, "ঠিক আছে নীলা, তুমি যেভাবে বলবা সেটাই বলো।" আরো আমাকে আরো অনেকগুলো দোয়া পড়াই দিল, যে কিভাবে শরীর বন্ধ রাখো, কিভাবে আটকাতে হয়, অনেক কিছু শিখাইলো। তো আমাকে বলল, "চোখ বন্ধ করো।" তো আমি যখন চোখ বন্ধ করলাম, ও আমার হাতটি ধরলো। হাতটি ধরার পরে দেখলাম কয়েক সেকেন্ড, কিছু সময় পরে দেখলাম যে আমরা এমন একটা জায়গায় আছি, যে জায়গাটা একটু অন্যরকম, মানে ঘন জঙ্গল বিস্তৃত এলাকা এবং এলাকাটি কেমন একটা ভয়ানক, চারদিকে ঝিঝি পোকার একটা অন্যরকম ডাক, মানে কেমন একটা ভয়ানক একটা পরিবেশ। আসলে এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না। তো ওই এলাকাটা ঢোকার পরে যখন আমরা দেখলাম যে আশেপাশে কেমন আগুনের ভলকার লাগাল, আগুনগুলো যেমন আগুন, যেমন উল্কা যেমন বলি আমরা, আগুনের বড় বড় গোলার মতো আগুনগুলো এই উপর দিকে যাচ্ছিল, নিচের দিকে যাচ্ছিল, ঘুরতেছিল ফিরতে। আমি বললাম যে, "নীলা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা?" এবার নীলা বলল, "এটাই সেই জিন, যে বদ জিন আছে আমার বড় বোনকে নিয়ে আইছে, জোর করে বিয়ে করছে, এটাই ওর এলাকা। আর এই যে আশেপাশে যে আগুনের ভলকাগুলো দেখতেছো, এগুলো আসলে আগুনের ভলকা না, এগুলো ওরাই এক একটা রূপ নিয়ে ওরা এলাকা পাহারা দিতেছে।" তো এমন সময় দেখলাম যে আমি বললাম, "নীলা, তাহলে যাবো কিভাবে? যদি আগুন দিয়ে পোড়ায় ফেলায়?" আমাকে বলল, "তুমি ভয় পাও কেন? আমি তোমার সাথে আছি না?" পরে আমি বললাম, "হ্যাঁ, চলো।" তো কিছুদূর যাওয়ার পরে নীলা আমাকে বলল যে, "তুমি একটা বৃত্ত আঁকো।" তো আমি একটা বড় একটা বৃত্ত এঁকে দিলাম। তা আগুনের ভলকাগুলো ঠিক আমাদের মানে দিকেই মানে আসতেছিল। মনে হয় যে আমাদের পোড়ায় দিবে, এরকম একটা অবস্থা। কিন্তু যখন বৃত্ত এঁকে দিলাম, ঠিক ওই বৃত্তর ওখানে যে আগুনের ভলকাগুলো মনে হয় যে ছিটকে পড়ে গেল পিছন দিকে। মানে ওরা তো আমাদের আক্রমণ করতেই পারল না। ওরা উল্টা নিজেরাই পড়ে গেল। পরে আমাকে এবার বলল যে, "তুমি এবার চলো।" তো আমরা যখন যেতে গেলাম, ভিতরের দিকে গেলাম, তো আমাদের আর জিন যারা ছিল ওখানে আরো কয়েকজন মানুষের মতো, ওরা একেকজন একেক আকৃতি দেখলাম। কিছু কুকুরের মতো দেখলাম, যে ওই এটা কিন্তু সবাই কুকুর না, কিছু ছিল বিড়াল, তো অনেক ছিল সাপ। তা আমাকে বলল, "তুমি ভয় পাও না।" তো ও আমার হাতটা ধরিয়ে আসলে, আমি ওর হাতটা ধরে আছি, কিন্তু কেউ মানে কিছু বলতেছিল না। আমার সবচেয়ে অবাক যে ওদের এলাকায় ঢুকছি, কিন্তু ওরা কেউ কিছু বলতেছিল না। আমি বললাম, "নীলা, এরা যে কেউ কিছু করতেছে না, কিন্তু কারো চোখ মনে হইতেছিল রক্ত লাগাল টকবক করতেছে কুকুরগুলা। আর ওদের দাঁতে বড় বড় দাঁত, মনে হচ্ছিল যে রক্ত লেগে আছে, এরকম একটা অবস্থা। মনে হয় কোনো মানুষ রক্ত খাইছে কিনা, মানে কেমন একটা ঘ্রাণ আর কি রকম একটা যে পরিবেশ ভৌতিক, আসলে সেটা বলে শেষ করা যাবে না। তো নীলা বলল, "তুমি আমার হাত ছেড়ো না, আর তুমি ভয় পেও না। যতক্ষণ তোমার হাতে এই আংটি আছে, লাঠি আছে, পৃথিবীর কোনো জিন, পরী, ভূত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" তো আমার মনের সাহস তো আরো বেড়ে গেল। যেহেতু আমি আজ
আমার প্রেমিকার বোনকেই উদ্ধার করতে যাচ্ছি, তো আমার তো এখানে নায়কের ভূমিকা পালন করতে হবে, এতে আমি বাঁচি বা মরি। তুমি যতক্ষণ আমার পাশে আছো আমি সবই করতে পারবো। তো দুজনে আমরা যেতে যেতে ঠিক যখন ওই ওদের একটা রাজপ্রাসাদের মতন ছিল, ওর সামনে গেলাম, তখনই ওই যে ওদের দুই ভাই যে ছিল, ভয়ানক দুইটা জিন, ওরা আমাদের সামনে আসলো এবং ওদের দেখার পর তো আমি আসলে কি বলবো, ভাষায় হারায় ফেললাম। মানে ওরা এত উঁচু উঁচু ছিল, মনে হয় ৪-৫ তলা বিল্ডিং, মনে হয় বিল্ডিং আর কতটুকু উঁচু, তার চেয়ে উঁচু মনে হচ্ছিল এক একটা। মানে আমি বললাম, এরা কি এত বড় বড় দানব? বললো না। নীলা আমাকে বললো না, এই ২ দিন এর একটা আকৃতি ধারণ করছে, তুমি ভয় পাও না। ও যত বড়ই আকৃতি হোক, যত শয়তানি হোক, ও তোমার সাথে পেরে উঠবে না। পরে আমি বললাম, ইনশাল্লাহ আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমরা ইনশাল্লাহ আজকে তোমার বোনকেও রক্ষা করব এবং ওদেরকে উপযুক্ত শাস্তি দিব। তখন ওরা এমনভাবে গর্জন করতেছিল, ওই দুইটা জিন, তো মনে হচ্ছিল আশেপাশে যে গাছপালাগুলো মনে হয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। একটা ভৌতিক, মানে আশেপাশে এত বাতাস পরিমাণ, মনে হচ্ছে যে সব উড়াই নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বাতাসগুলা। আর গাছগুলা মনে হয় গাছের সাথে বাড়ি খাচ্ছে, কি একটা ভৌতিক পরিবেশ আসলে। কতটা যে আসলে ভয়ানক একটা অভিযান, আসলে বলা শেষ করা যাবে না। তো এরকম পরিস্থিতি এর আগে কখনো কোনোদিন পড়িনি। তো আমি অনেকটা সাহস করে বললাম, এই তোরা এটি কি করছিস? ওরা দুইটা জিন বলল, যে বদ জিনটা সবচেয়ে খারাপ, ও বলল, এই তোরা এখানে কেন আইছিস? মরতে আইছিস? তোর বোনকে তো আনছি, আজ তোর মারবো। তোর বাবাকে মারছি না, তোর ভাইজিরা সবাইকে মেরে ফেলবো। আর এটা কাকে নিয়ে আইছিস? ওর তো রক্তই পান করে ফেলবো আমি। আমি বললাম কি, যে কার রক্তকে পান করে সময় হলে বুঝতে পারবি। তো ওরা আসলে আগুনের মতো একটা জিনিস আমার উপর ফেঁকে দিতেছিল। তো আমি ওই সময় লাঠিটা আর আংটিটা সামনে এভাবে রাখলাম। তো দেখলাম যে আগুনের ভুলকা আসলে আমার দিকে আসতেছিল, কিন্তু আসলে আগুন আমার কিছু হচ্ছিল না, মানে ওটা আমার স্পর্শই করতে পারতেছিল না। তো ওরা অনেকবার যখন চেষ্টা করার পরে ওরা নিজেরাই দেখলাম যে আচ্ছা, মানে কিরকম একটা ভীতু শব্দ, এবং ওরা আকৃতি ছোট হয়ে মোটামুটি একটা মানব আকৃতির রূপ ধারণ করলো। ধারণ করে আমাকে বললো, দেখ যদি বাঁচতে চাস, মানে জিনগুলো আমাকে বলতেছে, তোরা যদি বাঁচতে চাস এখান থেকে যা, না হয় তোদেরকে কিন্তু জানে মেরে ফেলামু। তো আমি বললাম, কে কাকে মারে এখনই দেখা যাবে। তো আমি ওই কথাটা বলার সাথে সাথে আমার যে দোয়াটা শিখাই দিছে, তো দোয়াটা পড়ে আমি একটা ফু দিলাম। ফু দেওয়ার পরে লাঠিটা ফু দেওয়ার পরে সাথে সাথে একটা বৃত্ত আকৃতি হয়ে গেল, মানে ওই দুটা জিন ওরা আটকা পড়ে গেল। আমি বললাম, দেখ যদি তোরা বাঁচতে চাস তাহলে ওর ভাই কই আছে আর এই ওর বোন, দুজনকে এখানে নিয়ে আস, না তোদেরকে মেরে ফেলবো। কিন্তু তো ওরা অনেক চেষ্টা করতেছিল, অনেক পাওয়ার খাটাইতেছিল, কিন্তু ওদের কোনো পাওয়ার চেষ্টায় যখন কাজে লাগতেছিল না, ওরা চেষ্টা কম করে না, অনেক চেষ্টা করতেছিল, কিন্তু ওরা তো আমাদের স্পর্শই করতে পারতেছিল না। আর নীলা তো আমার হাত ধরাইছিল এক হাত, যার কারণে ওরও স্পর্শ করতে পারতেছিল না, ওরা কিছুই করা পারতো না। অনেক চেষ্টা করছিল, কোনো সময় বাঘ নিচ্ছিল আশেপাশে যারা যে কটা ছিল, এক একজন এক ভৌতিক, মানে এমন এক একটা রূপ ধারণ করতেছিল, মানে যেটা কল্পনা করা যায় না। আর এক এক সময় এক একটা আকৃতি ধারণ করতেছিল, এবং ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছিল যে আমাদের মারার জন্য। কিন্তু ওরা যখন আমাদের একটা পশমে স্পর্শ করতে পারছিল না, তখন ওরা কেমন যেন মনে হলো কেমন একটা ভীতু অবস্থায় মানে পড়ে গেছে। তখন বললাম, দেখ যদি তোরা বাঁচতে চাস তোদেরকে সবাইকে পুড়িয়ে ফেলবো, তোরা কিন্তু আমার সময় জানোস না, আমার ক্ষমতার সম্পর্কে জানোস না। যদি ওদের ৩ ভাই আর ওই বোনকে না এনে দিস তাহলে কিন্তু তোদের পানে মারবো। তখন ওরা বাধ্য হয়ে অনেকটা ওই কিছু সময়ের মধ্যেই আমার বোন এবং ভাইকে আমাদের সামনে নিয়ে আসলো। তো আর বোন তো ওই নীলাকে দেখে বড় বোন বলল, তুই এখানে কেন আইছিস? হ্যাঁ, তুই এখানে আইছিস কেন? তোকে মেরে ফেলবো না? তুই যা, এখানে আইছিস কেন? তাড়াতাড়ি যা, এখান থেকে যা, তুই এখানে আইছিস কেন? হ্যাঁ, তুই মরতে আইছিস এখানে? তুই এখানে কেন আইছিস? মানে একই কথা। তখন মানে ও সাধারণত ওরা ভাই বোন, শুধু আমরা মানুষ যে আমাদের মানুষের প্রতি মায়া ভালোবাসা আছে তা না। জিন, পরি বলি, সব জাতিই বলি, পৃথিবীতে প্রত্যেক জাতি কিন্তু মানুষের বা তাদের আত্মীয়ের প্রতি যারা বোঝে তাদের কিন্তু টান ভালোবাসা আছে। তো বিশেষ করে জিনদের পরিদের ভালোবাসা দেখে তো আমি তো আসলে অবাক হয়ে গেলাম যে তারা তাদের ভাই বোন প্রতি কতটা মায়া ভালোবাসা। তো বলতেছিল, দেখো আমার ছোট বোনকে কিছু বলবো না, যা, আমি তো তোমার এখানে আইছি, তুমি চাইছো আমাকে বিয়ে করছো, আমার বোনকে কিছু করবো না, দোহাই লাগে তোমার আল্লাহর, আমার বোনকে কিছু করবো না। তো ওই জিন দুটা কিন্তু হাসতেছিল হাসতেছিল, আর বলতেছিল, আমরা তো আল্লাহকে মানি না, আল্লাহকে মানে তুই আল্লাহ দোহাই দিয়ে কি হবে, হ্যাঁ, তোর বোনকে তো মেরে ফেলো। মানে ওদের কিন্তু দম্বা এখন তো শেষ হয় না, মানে ওরা কিন্তু এত কিছু হওয়ার পরেও আর বড় বোন তো আর জানে না কি হচ্ছে এখানে। তো আমি বললাম যে, আপা আপনি একটু থামেন, আমি দেখতেছি বিষয়টা। আমি বললাম, দেখ
আল্লাহ পাক প্রতিটা জুলুমের শাস্তি হয়, আজ তাদেরও শাস্তি হবে। যা আল্লাহ হয়তো নির্ধারণ করে গেছে আজ তাদের শাস্তি, তাই আজ তাদের যে কী হবে একমাত্র উপরে আল্লাহ জানে। যদি তোরা ক্ষমা চেয়ে ভালো হয়ে যাস তো ঠিক আছে, তোদের ক্ষমা করে দিবে, এভাবে আটকে রাখবে, আর না হয় তোদেরকে জ্বালায় পোড়ায় মারবো। তো ওরা তো খুব গর্জন করতেছিল যে তুই একটা মানুষ, তুই আমাদের মারবি, আমাদের জ্বালাবি, তোকে মেরে ফেলবো আমরা, তুই কি ভাবছোস? এতক্ষণ তোকে কিছু বলতে পারি নেই, এতক্ষণ তো আমরা ক্ষমতা খাটাই না। মানে ওরা এরকম দম্ভ আত্ম অহংকার, সেটা আসলে প্রকাশ করা যাবে না। তো নীলা আমাকে বললো যে তুমি এই দোয়াটা পড়ো, এই দোয়াটা তুমি পড়ো, কাগজে আছে, পড়ে ওকে ফোদাও। তো আমি আসল কথা জানি না আসলে দোয়াটা কি, মানে এই দোয়ার কাজটা কি। আমাকে নীলা বললো তুমি এটা ৭ বার পড়ো। তো আমি ওই দোয়াটা একটানা ৭ বার পড়লাম, এবং ৭ বার পরে বললো ওই জিনের দিকে আঙ্গুল ইশারা করো, ইশারা করে তুমি ফু দাও, ৩টা ফু দাও। তো আমি যেই ওই জিন ২টার দিকে আঙ্গুল ইশারা করে ফু দিলাম, ফু দেওয়ার সাথে যেটা হলো মানে সেটা আমি নিজেও কখনো কল্পনা করিনি। তো সাথে, সাথে জিন ২টার শরীরে আগুন ধরে গেল। মানে ওরা চিৎকার করতেছিল। এই কিছু সময়ের পরে ওরা মানে একেক সময় একেক রূপ ধারণ করতেছিল ওই আগুনের সময়, কিন্তু ওরা এই পড়তে, পড়তে কিছু সময় পরে ভ্যানিশ হয়ে গেল, হ্যাঁ? মানে পুরা ছায়ার মতো মানে কেমন একটা হয়ে গেল ওরা। তো আমাকে বলল, নীলা বলল ওরা মারা গেছে। এখন আপুকে বলল, আপু তুমি মুক্ত, ভাইয়া তুমি মুক্ত। আর ওদের যারা ছিল ওদেরকে বলল, দেখো তোমরা তো আসলে খারাপ না, তো খারাপ সঙ্গে কেন দিচ্ছ? মানে ওর যে সাঙ্গপাঙ্গ জিন ছিল, তখন ওরা বলল, ওদের একজন বলল ভালো একটা বুজুর্গ মানে বয়স্কই, সে বলল দেখো আমাদের তো কিছু করার ছিল না, ও আমাদের সর্দার পোলা ছিল, ওর অনেক ক্ষমতা ছিল, ও আমাদের জোর করে অনেক খারাপ কাজ করাইছে যেটা আমরা করতে চাইতাম না, আমাদের অনেক মানুষকে ক্ষতি করাইছে, অনেক মানুষের আসর করাইছে, অনেক মানুষকে আহত করাইছে, মারছে। আসলে কি বলবো, যদি আমরা খারাপ, আমাদের যে ওই খারাপ ছিল আর আন্ডারে আমরা ছিলাম, আমরা না হলে তো আমাদের মেরে ফেলতো। তো আমার নীলা বলল যে আজ থেকে তো তোমরা মুক্ত, তোমরা আজ থেকে আল্লাহকে মানো, ভয় করো, এবং যেভাবে ইমানের সাথে চলা যায় সেভাবেই চলো। তো নীলার আসলে কথাগুলো আমার অনেক অন্তরে লাগলো। তো এরপর নীলা বলল চলো, আর ওই আমাকে ধরলো, আর আপুকে, আর আপুকে বললো আপু ভাইয়া চলো। তো নীলা আসলে আবার আমাকে এবার কি করলো, মানে ও এবার ওই সেম হাত ধরলেই, হাত ধরার পরে আমাকে বলে চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করার কিছু সময় পরে দেখলাম যে সেই ওই যে নীলাদের যে বাড়ি ছিল ওখানে চলে আসছি। তো সবাই যেহেতু নীলা মা, তো দেখে আসলে কি বলবো, ওদের মধ্যে যে এত মায় মমতা আসলে এর আগে কখনো আমি কল্পনা করিনি। তোর মা যখন দেখলো তার মেয়ে, তার ছেলে তার চোখের সামনে, আসলে দেখলাম যে তারা খুব কান্না করতেছিল, এবং কান্না করে এক একজন দিকে জড়াই ধরলো। তো আমি ভাবতাম যে মানুষের প্রতি শুধু মানুষের ভালোবাসাই বেশি, কিন্তু এখন দেখলাম না, জিন পরি এদের প্রতি এদেরও মায়া মমতা ভালোবাসা সবটাই আছে। আসলে আমিও কিছু সময়ের জন্য আবেগ প্রত হয়ে গেলাম। তো আমাদের যখন সব মানে মিলামিশে গেল, ওরা আত্মীয়-স্বজন সব ফিরে পেল, ওদের ভাই-বোন। তখন নীলা বলল ওদের মাকে উদ্দেশ্য করে বলল, "দেখো মা, এই ছেলেটার নাম হচ্ছে মিলন। ওকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। অনেকদিন যাবত ওর সাথে আমি ছিলাম, ও কি করে সব দেখছি। আমি ওকে বিয়ে করতে চাই।" এখন ওরা আসলে ওই ওর মা, ভাই ওরা কিন্তু কেউ চাচ্ছিল না যে একটা মানুষের সাথে ওদের বিয়ে হোক। ওরা ১ম কিন্তু ডাইরেক্ট না করে দিল, "না, এটা সম্ভব না।" তখন ওই নীলা বলল, "দেখো আজ তোমার যে মেয়ে, তোমাদের ছেলে যে বাঁচাইছে, এই ওর কারণে, এই মিলনের কারণে কিন্তু ওরা আজকে তুমি ওদের জীবিত পাইছো, এবং আমরা যে এখন থেকে নিরাপদে বাঁচবো এটা ওর জন্যই। যে সর্দারের যে ২ ছেলে ছিল বদজিন, ওদেরকে কিন্তু অলরেডি মেরে ফেলানো হইছে।" তো এই কথা শোনার পরে আসলে এই ওর নীলার মা আমার কাছে আসলে এবং মাথা হেলে বলল, "বাবা তুমি যে কাজটা করছো, আসলে তোমার এই ঋণ তো আমি কখনো শোধ করা যাবে না। যাও, আমি নীলাকে তোমার হাতেই তুলে দিলাম। আজ তোমাদের সাথে নীলার আমি বিয়ে দিয়ে দিব।" তো আমার তো আসলে এই কথাটা শোনার পর তো আমার আর খুশির সীমা নাই। মানে এতদিন ধরে আর সবচেয়ে খুশির কথা হচ্ছে আমি একটা পরেই বিয়ে করতে পারতেছি। আর তার চেয়ে শক্তিশালী কথা হচ্ছে আমি একটা আংটি পেলাম, একটা লাঠি পেলাম, আর কিছু দোয়া পেলাম। যেটা কখনো মানে কত বছর সাধনা করলে এটা পাওয়া যাইত কিনা যুগের পর যুগ, এটাও একটা মানে চিন্তার বিষয় ছিল। তো নীলা বলল, "চলো।" চলো বলে আমি আর নীলা যখন দুজনে ওখান থেকে চলে হাঁটতেছিলাম, তো আমি নীলাকে বললাম, "নীলা তুমি কি আজই আমার সাথে বিয়ে করবে?" তো নীলা এবার অনেক হাসতেছিল। বলে, "এত তাড়াতাড়ি কেন? ২ বছর যদি আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকি, তুমিও আমার জন্য ২ বছর অপেক্ষা করো, আমি তোমার পিছে ২ বছর ঘুরছি।" আমি বললাম, "না, এটা তো চলবে না। তুমি আমাকে বিয়ে করবে কি না সেটা বলো।" তো নীলা বলল, "হ্যাঁ, আমি তোমাকে বিয়ে তো অবশ্যই করব। কিন্তু হচ্ছে
তুমি শুধু জানবা যে আমি একটা পড়ি, এছাড়া আর কেউ জানবে না। আর যদি কেউ জানে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুমি যে পড়ি, আহ, এটা মানুষ বুঝবে না বা আশেপাশে? বলো, দেখো, আমি কিন্তু তোমার ঘরে বউ হয়ে যখন যাব, আমি কিন্তু কারোর সাথে বেশি কথা বলতে পারবো না। আমি কথা বলবো খুবই কম। আর সবচেয়ে বড় কথা, তুমি কখনো কাউকে বলবো না যে আমি পড়ি। আর আমি মানুষের মতোই থাকবো, কেউ কোনো মানুষ কখনো বুঝতে পারবে না যে আমি জিন, পড়ি, ভূত। কেউ আর কখনো কল্পনা করতে পারবো না। আমি স্বাভাবিক মানুষ যেভাবে বসবাস করে, আমি সেভাবেই তোমার সাথে থাকবো। তো আমি তো আরো খুশি হয়ে গেলাম যে আসলে, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি? নীলা বলল, কি, প্রতি অমাবস্যা পূর্ণিমা রাতে কিন্তু আমাকে তোমার বাসার মধ্যে আবদ্ধ করে রাখতে পারবে না। ওইদিন আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাবো, ঘুরবো, এবং তুমি আমার সাথে যাবে। তো আমি কি এটা কি আর না করার বিষয়? আমি বললাম, কি বলো? এটা তো কেউ না করে। তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানে যাব। এতে কোনো সমস্যা হবে না। তো নীরা বলল, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো। তুমি বলবা যে আমাকে ওই এলাকায় পাইছো, আর আমার বাড়ি হচ্ছে এই সীমান্তের, মানে বাংলাদেশের লাস্ট প্রান্তে। আমার বাবা মা কেউ নাই। তোমাকে যেভাবে আমি বলে দিচ্ছি, ও আমাকে অনেক কথা বলাই দিল যে এইভাবে এইভাবে যা তুমি তোমার পরিবারের কাছে যে বলবা যে আমাকে অজ্ঞান অবস্থায় পাইছে এই বিষয়। তো ও যেভাবে আমাকে সাজাই দিল, ঠিক আমি সেম ওইভাবেই মানে জিনিসটা নিলাম, এবং আমি ঠিক করলাম যে বাসায় যে এভাবে বলবো। আর আমি বলবো যে মা, আমি একে বিয়ে করবো, একে ছাড়া আমি বাঁচবো না। আর যেহেতু আমি যদি চাই, আমি জানি যে আমার মা কখনোই মানা করবে না। তো নীলা আমাকে যেভাবে শিখাই দিল, আমি সেভাবে যাচ্ছিলাম। মানে ওই মনে মনে আবার ওইভাবে ওটাকে রিপিট করতেছিলাম যে এভাবে বলবো, সাজাচ্ছিলাম। তো নীলা বলল, অনেক হয়েছে তো, আর সাজাতে হবে না, চলো। তো এখন আমি বললাম, তাহলে যাবো তো, নিয়ে যাও। নিয়ে যাবো মানে তুমি হেঁটে আসো। আমি বললাম, আজব তো, তুমি এতক্ষণ দিয়ে আমার চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলা। বললো, না, এখন আর সম্ভব না। এখন আমি তোমাকে হেঁটেই যেতে হবে। তা আমি তো ভাবলাম, আরে আগে তো ভালো ছিলাম। মানে মনে মনে ভাবতেছিলাম যে যখন প্রেম ছিল, এত কিছু করলাম, আর এখন এতগুলো রাস্তা, আমি দেখো এত দূর হেঁটে যেতে হবে, অনেক দূরের রাস্তা। তো বললো, চলো, হেঁটেই চলো, নিজের কাজ তো নিজেই করতে হবে না? তো কি আর করা। তো আমি আসলে কি বলবো, আমি আর যেহেতু বিয়াও ঠিক, প্রেমও করি, তো আমি হাতটা না ধরে ঠিক আর আহ, ঘাড়ের উপর হাতটা দিলাম, কাঁধের উপর হাতটা দিয়ে হাঁটতেছিলাম। তো হাসতেছিল যে, তোমরা মানুষগুলো কি এরকমই? আমি বললাম, কেন, কি হইলো? তোমরা সুযোগ পেলেই শুধু হাত ধরো, গলা ধরো, এটা কি, এটা কি ঠিক? আমি বললাম, না, সুযোগ পেলে হাত ধরে গলায় দিতে ঠিক না। আমি তো আমার হবু বউর গলায় হাত দিয়ে আছি না, আর সে তো আর পর কেউ না। তো ও হাসতেছিল, বলে, হ্যাঁ, তা ঠিক আছে, আচ্ছা চলো। তো নীলা, এরপরে আবার নীলাও কি করলো জানো? নীলাও ঠিক ওই আর একটা হাত আমার ঘাড়ের উপর হাতটা দিয়ে দিল। আমি বললাম, তুমি তাহলে এখন হাত দিলে গেলে, হাত দিলে কেন আমার ঘাড়ের উপর? বললো, দেখো, মানুষের সাথেই যেহেতু সংসার করতে হবে, মানুষের সাথেই যখন থাকতে হবে, আমার মানুষ যেভাবে চলে সেভাবেই তো আমাকে চলতে হবে। তাই তোমাদের মতো আমি একটু শিখতেছি আর কি। তো হাসতেছিল অনেক। তা আমিও হাসতেছিলাম। তো আমি আসলে আর দ্বিতীয়বার এবং তৃতীয়বার এবং পঞ্চমবারের মতো সম্ভবত আমি কিন্তু ওকে জড়াই ধরলাম আবার। আমাকে বললো, এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। আমি বললাম, দেখো, তুমি তো আমার এখন বউই। বললো, এখন তুই তো আর আমি তোমার বউ হইনি। আমি বললাম, এর আগে যে যখন জড়াই দিচ্ছি তখন তো তুমি আমাকে কিছু বলোনি। ও বললো, তখনকার হিসাব ছিল তখন, এখন তুমি আর আমাকে জড়া ধরতে পারবে না যতক্ষণ তো তুমি আমার সাথে বিয়ে না করো। তো আমি বললাম, ঠিক আছে, ওকে। তো আমি ওকে ছেড়েই দিলাম। মানে আমার মনে একটু রাগ হইলো যে হালায় ওর কাজের সময়ও তখন কিছু করে না, এখন আর একটু ভাব লইতেছে। তো আমার চেহারা দিকে তাকাচ্ছিল আর মিটমিটে হাসতেছিল। আমাকে বলে, চোখটা বন্ধ করো তো। তো আমি না, বন্ধ করবো না। বললো, করো না প্লিজ। পরে আমি যখন চোখ বন্ধ করলাম, ও দেখলাম ও আমাকে জড়ায় ধরছে। বলে, চোখ কিন্তু খুলবা না, বুঝছো? চোখ বন্ধ করে রাখো। তা আমি বলছি, তুমি আমার এক পলকে নিয়ে যাবে, নিয়ে যাবে, আমি চোখ খুলবো? আমি তো বললাম, চোখ না, তোমাকে খুলতে মানা করছি, খুলো না, ভয় পাইবা কিন্তু। পরে আমি যখন চোখ বন্ধ করেছিলাম, তো এক পলকে দেখলাম যে ও ঠিক আমার বাড়ির সামনে যে আঙ্গিনায়, ওখানে আমরা পৌঁছাই গেছি। তো আমি তো তখন খুশিতে আসলে গত যে একটু পরে যাবো। আজকে তাই বিয়ে না হলে কালকে সকালে অবশ্যই মাকে বলবো, তারপর ওকে বিয়ে করে
নতুন সংসার করবে এবং অবশ্যই আমাকে একটা জিনিস গোপন রাখতে হবে যে ভুল অক্ষরে যাতে আমি না বলি যে আসলে ও মানুষ না, ও পরী, মানে কোনো মানুষ না। যদি এই কথা বলি ও তো আমাকে ত্যাগ করবে। তাই প্রতিটা দিনে আমার মানে একটা চিন্তা থাকবে, যদিও আমি আশা করি আমার এই গোপনীয়তা আমি রক্ষা করতে পারবো এবং ওর সাথে আমি আমার জীবনসঙ্গী হিসেবে বাকি জীবন কাটাতে পারবো।